বসার ঘরের উপস্থিত সকলের দৃষ্টি কাড়ি সিঁড়ি বেয়ে নেমে আসা নববিবাহিত দম্পতি ও তাদের সন্তান। উপস্থিত সকলে মুগ্ধ নয়নে তাকিয়ে দেখে সেই দৃশ্য। আজমল শিকদারের চোখের কোণে হয়তো এক ফোঁটা জল এসে জমা হয়েছে। আলগোছে তা আড়াল করে নেয়। রনাফ তার স্ত্রী ও সন্তান নিয়ে নেমে আসলে সকলের মাঝে। আজমল শিকদার ও আরাফাত শিকদার সকলের সাথে পরিচয় করিয়ে দেয় তাদের। খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে বাড়ির পেছনের দিকে খোলা জায়গায়। সেখানে আর্টিফিশিয়াল ফুল দ্বারা সাজিয়ে তোলা হয়েছে। ঘরোয়াভাবে বিয়ে হলেও বৌভাতের অনুষ্ঠান করেছে এলাহিভাবে। বাড়ির ছেলেরা নিজ হাতের খাবারের তদারকি করছে। তাদের সাথে আছে রওনাফ নিজেও। আজ বহুদিন বাদে সে পরিবারের সাথে কোনো আনন্দে সামিল হয়েছে। খানিকক্ষণ পর পর সে তাকায় তার বাবার মুখের দিকে। তার মুখে যেন আজ অন্য দিনের তুলনায় একটু বেশি উজ্জ্বল লাগছে। মান অভিমানের জেরে এত বছর দূরেই থেকেছে, কিন্তু মাকে হারিয়ে এই শেষ বয়সে বাবার অবলম্বন হতে চায়। তার বাবার একান্ত আপন বলতে তারা দুই ভাই বোন ছাড়া কে বা আছে। বাড়িতে যত লোকে থাকুক, একান্ত নিজের একটা মানুষ যদি না থাকে, খোঁজ খবর না রাখার, তাহলে পর মানুষ আর কত করবে। তাদেরও তো স্ত্রী সন্তান আছে। সারা জীবনটা তো বাবা মাকে কষ্টই দিয়ে গেছে। এই বয়সে এসে না হয় একটু খুশির কারণ হোক। আজমল শিকদার ছেলেকে কাছে ডেকে তার ব্যবসায়ী বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। পড়াশোনা ও কাজের সূত্রে ঢাকাতে থাকার কারণে ব্যবসা বা তার সাথে জড়িত কারো সাথেই তার পরিচয় নেই। রনাব, বাবা বৌমাকে তো দেখলাম না, দেখাবে না? আমাদের পুত্রবধূকে ডাকো, তাকে একটু পরিচিত হই, বলল রফিক ভইয়া। রনাব, কিছু মনে করবেন না আঙ্কেল, আমি চাচ্ছি না এত পুরুষের ভিড়ে তাকে আনতে। আন্টি আছে তো, তার সাথে পরিচয় করিয়ে দিব। আন্টিরা দেখতে পারবে আমরা আঙ্কেলরা কি দোষ করলাম। কি আজমল সাহেব, বউ দেখাবেন না আমাদের? ভাই, যার বউ সে চায় না দেখাতে, সেখানে আমি কি করতে পারি? আপনারা বসুন, খাওয়া দাওয়া সেরে নিন, তারপর আড্ডা দেওয়া যাবে। এদিকে আতীয় রাবেয়া সিরাতকে রওনাফের নানুবাড়ির লোকদের সাথে পরিচয় করিয়ে দেয়। বড় মা বেঁচে থাকাকালীন সে বাড়ির গুটি কয়েক মানুষের সাথে চেনা জানা থাকলেও অধিকাংশকে সে চেনে না। সিরাত একগাদা মহিলার মধ্যে জড়সড় হয়ে বসে আছে। তার নিজেকে কেমন যেন হাটের গরু মনে হচ্ছে, কেমন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। সে বরাবরই মুখছোড়া মেয়ে, লোকজনের ভিড় এড়িয়ে চলে। আজ এভাবে এত মানুষের মাঝে তার ভীষণ অস্বস্তি হচ্ছে। রওনাফের মামা খালা অনেকেই এসেছে, অধিকাংশ তার প্রশংসাও করেছে। অনেকে আবার তুলনা করছে আগের স্ত্রীর সাথে। তার মধ্যে রওনাফের মেজ খালা একজন। তা বউ মানুষ, গা ভরা গয়নাগাটি পরে সেজেগুজে থাকবা, বিয়ের পরের দিন এত সাদামাটা সাজে মানাই? আসলে আন্টি, বাড়ির সাজগোজ আমার পছন্দ না। তুমি এখন বাড়ির বউ, কিসে জামাইয়ের শ্বশুরের মান থাকে সে কাজই করবা। বিয়ের পর মেয়েদের পছন্দ অপছন্দ থাকে। তোমার জামাইয়ের শ্বশুরের তো কম নেই। শিকদার বাড়ির বউ হয়ে যদি এইরকম সাদামাটা থাকো, এতে কি জামাইয়ের শ্বশুরের সম্মান থাকে? কেন মামি? থাকলেই কি সব পরিয়ে বসিয়ে রাখতে হবে? গায়ে গয়না না থাকলে কি বউ বউ লাগে? মুক্তা আড়ালে রহিমার কানে কিছু বলে। এবার রহিমা সিরাতের উদ্দেশ্য বলে, তা দেখি তোমার চুল কয়টা? সামনে দিয়ে তো দেখতে কমই লাগতেছে। সিরাত সহ উপস্থিত আত্মীয় রাবেয়া দুজনেই বিরক্ত হয়। তবুও মুরব্বীদের সম্মানে ও ভারী ভর্তি লোকের কারণে কিছু বলতে পারছে না। কই দেখাও আপা, এখন থাক, পরে দেখাবে। বাড়িতে এত মানুষ, চুল তো খোপা করাই আছে, খুলে এক পলক দেখবো, এতে সমস্যা কোথায়? সিরাত এবার রেগে যায়। সে বাক্য ব্যয় না করে মাথার ঘোমটা খুলে চুলগুলো উন্মুক্ত ও করে দেয় বাঁধন থেকে। পাতলা সোজা চুলগুলো পিঠের উপর ছড়িয়ে পড়ে। রহিমা বোধ হয় পছন্দ হয়নি। সে বলে, চুল দেখিয়ে দেখিনি একেবারে মাথায়, শরীরের হাড়ও গোনা যাবে মনে হয়। আগের বউটার কি সুন্দর লম্বা ঘন চুল ছিল, চেহারায়ও মায়া মায়া ভাব ছিল। শুধু গায়ের রং চকচক হলেই কি সুন্দর হয়? পুরুষ মানুষ তো আসল সুন্দরের কদর করতে জানে না। কিছু মনে করো না আবার, সত্যি যা তা তো বলতেই হয়। এভাবেই চলতে থাকে তাদের বউ নিয়ে সমালোচনা, এই সুন্দর ওই সুন্দর না, আরো কত কি। সিরাত এবার তুলনা করতে দেখে পূর্বের থেকে দ্বিগুণ রেগে যায়। তাকে পছন্দ না হতেই পারে, তাই বলে তুলনা দিবে না? মনে করব কেন?
আগের বউ যদি এতই ভালো লাগে তো সেখানে যান, আমার কাছে কি। আগে নিজের রূপ আয়নায় দেখে অন্যকে বিচার করতে আসবেন। সে রেগে মেগে উঠে যায় সেখান থেকে, পেছন থেকে বেসে এসে কিছু তিক্ত মন্তব্য, হীরা ফেলে কাজ ধরেছে। বউটা যেমন সুন্দর ছিল তেমন বদ্রু ছিল। কি দেখেছে এই মেয়ে বিয়ে করেছে কে জানে, এই মেয়ে দিয়ে সংসার হবে এত, খালি মুখ ভরা চোপা। আপা, তোমার তো নাহিলটার জন্য চিন্তা হচ্ছে। ছেলেটারে বাপের কাছ থেকে নিয়ে আলাদা করে দেয়। পিছন থেকে বেসে আসা একের পর এক তিক্ত বাক্য সিরাতের মন বিক্ষিপ্ত করে দিলে। সিরাত অপমানের লজ্জায় সোজা চলে যায় নিজের ঘরে। যাবে না আর ওই লোকের ঘরে। আজ ওই লোকটাকে বিয়ে করে আজ তাকে এতগুলো কথা শুনতে হলো। রাবেয়া ও আতিয়ার উপরেও তার ভীষণই রাগ হয়। তারা সেখানে থেকেও একটা প্রতিবাদ করলো না। এদিকে রাবেয়া, এটা তোমরা কি করলা? মেয়েটাকে শুধু শুধু এতগুলো কথা শোনানোর কি দরকার ছিল? আপনাদের ওকে ভালো নাই লাগতে পারে, তাই বলে মুখের উপরে এভাবে অপমান তো করতে পারেন না। আমরা কি অত ধরে বেশি বলছি নাকি? এটুকু তো যে কেউই বলে। আর যা সত্যি তা বলবো না। মেয়েটার বাসা শুনলে না পা? বলে আয়নায় নিজের মুখ দেখে আসতে। কত বড় বেয়াদব বাবা যায়। খাওয়া দাওয়া শেষ করে কিছু সময় গল্প গুজব করে একে একে মেহমানরা বিদায় নেয়। রওনা বাড়ির ভিতরে প্রবেশ করে। বসার ঘরে দেখতে পায় মামা মামি খালাদের। সবার উদ্দেশ্য সালাম দেয়। তাদের সাথে টুকটাক ভালো মন্দ কথা বলে এগিয়ে যায় খালাদের দিকে। আসসালামু আলাইকুম খালা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি কোনো রকম। তুমি কেমন আছো? এই আলহামদুলিল্লাহ, যেমন দেখছেন তা। খাওয়া দাওয়া করেছেন? পাশ থেকে মুক্তা বলে ওঠে, খাবে আর কি, তোমার বউ যা খাইয়ে গেছে ওতে পেট না ভরলেও মন ভরে গেছে। রনকের কথাটা ভালো লাগে না। সে ঘাড় ঘুরিয়ে মামির দিকে তাকিয়ে বলে, কেন, সে আবার কি করেছে? কি আর করবে, যা মুখের ভাষা করেছে ওতে তো আমি সেই দুপুরেই চলে যেতাম, শুধু তোমার সাথে একটু দেখা করব বলে থেকে গেছি। কি বলেছ? তা শুনে কাজ নেই, তুমি যাও। অনেক খাটাখাটুনি করেছে, এখন একটু বিশ্রাম নাও। ছেলেটার একটু আদর যত্ন রেখো। মনে তো হয় না ওই মেয়ে তোমার ছেলে। দেখবে, রৌনক কিছু বলে না, কিন্তু মাথা ভর্তি চিন্তার হানা দিয়েছে। আশেপাশের অনেক মানুষ থাকে, সে বাড়ির কাউকে জিজ্ঞাসাও করতে পারে না। সোজা চলে যায় নিজের ঘরে। ঘরে এসে দেখে মেয়েটা নেই। ভেবে নাই অন্য কোনো ঘরে আছে, তাই ফোন করে রাবেয়াকে। দরজায় নক করার শব্দে রওনা উঠে দরজা খুলে দেয়। রাবেয়া এক গ্লাস পানি নিয়ে ভাইয়ের ঘরে ঢোকে। বাড়িতে কি হয়েছে? রাবেয়া বুঝতে পারে না কোন বিষয়ে বলছে তার ভাই। কেন ভাইয়া, কি হবে? মামিদের সাথে মিশকাতের কি ঝামেলা হয়েছে? আমি তাই শুনতে চাচ্ছি। ভাইয়া, ওসব কিছু না, সে মিটমাট হয়ে গেছে। তুমি আর এ নিয়ে মাথা ঘামিও না। যা যা হয়েছে পাই টু পাই প্রতিটা কথা তুই আমাকে বলবি, দ্বিতীয়বার আমি জিজ্ঞেস করবো না। রাবে এবার হাল ছেড়ে দেয়। সে বুঝে নেয় তার ভাই রেগে যাচ্ছে, তাই সে বলে, বলবো কি? বলবো, তুমি প্রমিস করো এ নিয়ে কাউকে কিছু বলবে না। না, বলবো না, বল। রাবেয়া দুপুরের পুরো ঘটনা খুলে বলে ভাইকে। রওনা পুরো ঘটনা শুনে বলে, যা, এবার আমি বিশ্রাম নেব একটু। রাবেয়া ঘর ছেড়ে বেরিয়ে আসে। খুঁজতে থাকে সিরাতকে। সেই দুপুরের পর আর দেখেনি। দুপুরের খাওয়াটাও হয়নি তার। এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। রওনাপের নানুবাড়ির লোকেরা বিকেলেই চলে গেছে। এখন কেবল রায়হান ও তার স্ত্রী রওনাপের ফুপিরা ছাড়া কেউ নেই। নাহিল সে ছোট দাদুর সাথে আর সারাটা দিন কাটিয়েছে। নতুন নতুন অনেকের সাথে পরিচিত হয়েছে। সারাদিন দৌড়ঝাঁপ করে সে ভীষণ ক্লান্ত, তাই এক পাকে দাদার ঘরে গিয়ে শুয়ে পড়ে। সন্ধ্যার পর রওনাক নিচে আসলে ছেলেকে কোথাও না দেখে আতিয়াকে জিজ্ঞেস করে তার কথা। সে জানায় নাহিল তার দাদার ঘরে। রওনক পা বাড়ায় তার বাবার ঘরের দিকে। পিছন থেকে আতিয়া বলে, তোমার বউ দুপুর থেকে ঘরে খিল দিয়ে বসে আছে, খাবারটা পর্যন্ত খায়নি। আরেকবার ডেকেছি, কাজ হয়নি। রনক কথাটা শুনে চলে যায় নাহিলের কাছে। ছেলে তার ঘুমে কাঁদায়। এই অসময়ে ঘুমাতে দেখে তার কপালে বিরক্তির ভাঁজ পড়ে। এই কদিন ছেলেটা বেশ অনিয়ম করছে। কাছে গিয়ে ডাকে, নাহিল উঠো, সন্ধ্যা হয়ে গেছে, উঠো। নাহিল ঘুম ঘুম কণ্ঠে বলে, আর একটু ঘুমাই, আজ স্কুলে যাব না বাবা। রনকের নাচাই তো হাসি পায়। ঘুমের ঘরে কি বলছে সে নিজেও জানে না। যেতে হবে না, ওঠো। বেশ কিছু সময় মড়ামড়ি করে ওঠে। কয়টা বাজে বাবা? সন্ধ্যা 6টা। কি বলো? আমি তো মাত্র শুয়েছিলাম, একটু ক্লান্ত লাগছিল তাই। কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। সারাদিন ব্যাঙের মতো লাফালাফি করলে ক্লান্ত তো লাগবে। ওঠো, হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিবে। চলো। নাহিল খাইয়ে নাহিলকে খাইয়ে তার বাবার হাতে ধরিয়ে দিয়ে সে তার এক এক গন্তব্যে। সেখানের কি পরিস্থিতি সে জানে না। কাঙ্ক্ষিত রুমের সামনে গিয়ে নক করে কোনো সাড়া পায় না। এবার হাতের থাবা জোরালো হয়। ভিতর থেকে ভেসে আসে বিরক্ত ভরা নারী কণ্ঠ। কতবার বলছি জ্বালাবে না আমাকে। দরজা খোলো। অনাকাঙ্ক্ষিত কারো গলা পেয়ে ভড়কে যায় সে। তবুও গোদরে বসে থাকে। আর সে কিছুতেই বাইরে যাবে না।
কথা কানে যায় না? দরজা খুলতে বললাম তো। আপনি যান, আমি ঘুমাবো এখন। মেজাজ খারাপ করবে না, দরজা খোলো। বললাম তো আমি ঘুমাবো। ঘুমানোর হলে তোমার ঘরে যেয়ে ঘুমাবে। ঘরভর্তি লোকের সামনে তামাশা করা বন্ধ করো। সিরাত এবার বিরক্ত হয়ে দরজা খুলে দেয়। দরজার সামনে দাঁড়ানো ব্যক্তির উদ্দেশ্যে আঙ্গুল তুলে কিছু বলতে যাবে, তার আগে সে আঙ্গুল মুচড়ে ধরে ব্যথায় চোখ মুখ খিঁচিয়ে নেয়। রওনক তার হাত ধরে টেনে নিজের ঘরে এনে দরজা লাগিয়ে দিয়ে হাত ছেড়ে দেয়। এবার বলো কি সমস্যা কি? কোনো সমস্যা না। তাহলে দুপুর থেকে না খেয়ে দরজা বন্ধ করে কান্নাকাটি করার মানে কি? কেন? কে কান্নাকাটি করছে? এমনি ভালো লাগছিল না তাই? তাহলে চোখ মুখের হাল এমন কেন? ঘুমাচ্ছিলাম তাই। শুনছি ঘুমালে মেয়েদের সুন্দর লাগে, তা তোমাকে এমন ভূতনির মতো লাগছে কেন? সিরাত এবার তেতে ওঠে, পুরনো কথা আবার তাজা হয়ে ওঠে। হ্যাঁ, আমাকে তো ভূতনি লাগবে। সব সুন্দর তো ওই মহিলাকে লাগে। কোন মহিলা? আমি যতদূর জানি আমি কোনো পরকীয়া করি না। আমার জীবনে মহিলা বলতে এখন একটা বউ আছে। তুমি কোন মহিলার কথা বলছো? সিরাত রওনকের এমন হেয়ালিপূর্ণ কথা শুনে আরো রেগে যায়। কেন? আপনার আগের বউ? সে তো মেলা সুন্দর, তার চুল সুন্দর, চেহারায় মায়ায় ভরা। আমার তো কিছুই নেই। আমি কখন বললাম এসব কথা? আপনার বলতে হবে কেন? বলার লোকের অভাব আছে? আপনার মামি খালারা তো বলেই তো কুল পাচ্ছে না। তাহলে এই ব্যাপার? বুঝলাম তারা তাকে সুন্দর বলেছে, তাতে তুমি রেগে যাচ্ছ কেন? হিংসা টিংসা হচ্ছে নাকি? ওই মহিলাকে হিংসা করতে যাব আমি? এত খারাপ দিনও আসেনি। তাহলে রাগার কারণ কি? ওনারা রীতিমতো তার সাথে আমার তুলনা করেছে। তুলনা কেন করবে? আগের বউ ভালো, আগের বউ সুন্দর, তার চুল সুন্দর, আমার গায়ের রং ছাড়া কিছুই নেই। নাহিলকে নাকি আমি আপনার কাছ থেকে আলাদা করব? কেন বলবে এগুলা? চিৎকার করে বলে সিরাত। চিৎকার করো না, বাড়িতে অনেক লোকজন আছে, সব নষ্টের মূল আপনি। না, আপনি আপনার বউ ছাড়তেন না, এত বছর পর এসে এই বিয়েটা হতো। যত দোষ এখন আমার। আমি কি শিখিয়ে দিয়ে আসছি যেন তোমাকে ওইসব বলে? চুপ থাকেন আপনি। আপনার জন্য আমার এত কথা শুনতে হচ্ছে। শান্ত হও। আর চিৎকার করো না। তারা তো গ্রামের মানুষ, মুরব্বি, জানোই তো কেমন হয় তারা। তুমি একটা পড়াশোনা জানা মেয়ে হয়ে তাদের কথায় সদ্য বিয়ে করা বরের সাথে ঝগড়া করছো? আমি ঝগড়া করছি? দ্বিগুণ চেঁচিয়ে বলে। সর্বদা শান্তি সৃষ্ট থাকা মেয়েটা আজ তার বৈশিষ্ট্যের বাইরে আচরণ করছে, যেন সে আজ নিজ সত্তার বাইরে অন্য এক সত্তা বহন করছে। তাহলে এটাকে কি বলে? শান্ত হয়ে বসে আমার কথাটা শোনো। কি শুনবো আপনার কথা? আপনার কোনো কথা শুনতে চাই না আমি। আমি তো ভালো না খেয়ে ভালো না। যেখানে ভালো আছে সেখানে যান, কারো কিচ্ছু বলার দরকার নেই। আচ্ছা, শুনতে হবে না। খাবার আনছি, খেয়ে তারপর সারা রাত চিল্লাও, সমস্যা নেই। সে বেরিয়ে যায় ঘর থেকে। কিছু সময় পর ফিরে আসে খাবার ভর্তি একটা প্লেট নিয়ে। বিছানায় কোনায় বসা সিরাতের সামনে বসে বলে, খাও, নাও খেয়ে নাও। খাবো না। মানুষের উপর রাগ দেখাও ভালো কথা, কিন্তু খাবারের উপর রাগ দেখানোটা বোকামি ছাড়া কিছুই না। খেতে ইচ্ছে করছে না। রওনক ওয়াশরুম থেকে হাত দিয়ে এসে প্লেট নিয়ে সিরাতের সামনে বসে, ভাত মেখে মুখের সামনে তুলে ধরে। সিরাত একটু অপ্রস্তুত হয়ে পড়ে। রওনক তার দুই গালে হাত রেখে একটু ছাপ প্রয়োগ করতে দুই ঠোঁট আলাদা হয়ে যায়। সে হাতের খাবারটুকু মুখে পুরে দেয়। তারা যা বলেছে তা ঠিক নয়, কিন্তু তাই বলে তাদের সাথে খারাপ ব্যবহার করা উচিত? এখন যে তারা সবার সামনে তোমাকে খারাপ মেয়ে বললো, এতে আমার কি ভালো লেগেছে? যেমনই হোক, তুমি আমার স্ত্রী। তোমাকে নিয়ে কেউ খারাপ কথা বললে সেটা আমাকে বলার সমান। তুমি আমার স্ত্রী, আমার সম্মান। তোমার সাথে এখন আমার সম্মানও জড়িয়ে আছে। সিরাত এবার একটু নরম হয়ে আসে, নিবু গলায় বলে, আপনি জানেন তারা আমাকে কত খারাপ কথা বলেছে? তারা তোমাকে খারাপ কথা বলেছে, এটা কেউ দেখবে না, কিন্তু তুমি মুরব্বীদের সাথে তর্ক করেছো, এতে সবাই বলছে রওনকের এই বউটা একটা খারাপ মেয়ে। তোমার ওইটুকু কথার জন্যই তারা আরো তুলনা করার কথা শোনানোর সুযোগ পেয়েছে। সিরাত মাথা নিচু করে নেয়। সে বুঝতে পারে তখন তার ওইভাবে বলাটা ঠিক হয়নি। কথার ফাঁকে ফাঁকে প্লেটে থাকা খাবারগুলো সিরাতকে খাইয়ে দেয়। একদম শেষ লোকমা তুলে দিতে দিতে বলে, কে যেন বলেছিল খাবে না, এখন খাবারগুলো তাহলে কার পেটে গেল? সিরাত এবার প্লেটের দিকে তাকায়, দেখে সত্যি সে কথা চলে সব খাবারটুকু খেয়ে শেষ করেছে। খাওয়া শেষে রওনক প্লেট গুছিয়ে নিতে নিতে বলে, ভাবতেই অবাক লাগছে, 2 দিনের বাচ্চা কিনা 33 বছরের একটা লোকের উপর চিৎকার করে। কথা শেষ করে প্লেট নিয়ে বের হয়ে যায় ঘর থেকে। এদিকে সিরাতকে রেখে যায় অস্বস্তি ও লজ্জার সাগরে ডুবিয়ে। সে নিজের কাজে ভীষণ লজ্জিত। রাগের মাথায় হিতাহিতি জ্ঞান হারিয়ে কি বলেছে তা ভাবতেই লজ্জায় মরে যাচ্ছে সে।
চলবে। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।